সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি 2022 ব্যাচ, তোমরা সবাই কেমন আছো? তোমাদের পরীক্ষা সন্নিকটে। আজকে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। আমাদের শিডিউল অনুযায়ী 1 তারিখে আমাদের পরীক্ষা শুরু হয়ে যেত, কিন্তু এই করোনা মহামারীতে পরীক্ষা আমাদের পিছিয়ে গেল। তো আমাদের লেখাপড়া তো পিছিয়ে যাওয়া যাবে না। করোনা মহামারীতে আবারও স্কুল বন্ধ, যে আমাদের মানে শ্রেণী কার্যক্রম আবার আমাদের তোমাদের পরীক্ষার জন্য যা জানার কথা ছিল সেটাও আমাদের বন্ধ হয়ে গেল। তো এই অবস্থায় আমাদের কার্যক্রম কখনোই বন্ধ করা যাবে না। তো আমরা অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের ক্লাসগুলো নেব। এই ক্লাসগুলো তোমরা দেখে অনেকে উপকৃত হবে। তো আমাদের যে শর্ট সিলেবাস রয়েছে তার মধ্যে 4th অধ্যায় রয়েছে, যেটা গতবার ছিল না। এই 4th অধ্যায়টি খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। এই অধ্যায়টি আমাদেরকে খুবই ভালো করে পড়তে হবে। সম্ভবত কোনো কিছু যদি ত্রুটি না থাকে তাহলে এখান থেকে আমাদের 2টি অঙ্ক আসবে এবং রেওয়া মিলে এখান থেকে আমাদের ক নাম্বার প্রশ্নটা হবে। তো টোটাল আমরা যদি এখান এই মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনটা বোর্ডের চেয়ে যদি আমার মুখের কথাটা বা আমার যদি তুমি বক্তব্যগুলো বা আমার যে লেকচারগুলো তুমি যদি শোনো বা তোমরা যদি শোনো, তাহলে কমসে কম 25 থেকে 28 মার্ক তোমরা ক্যারি করতে পারবে। তো আমার এই জিনিসগুলো তোমাকে খুবই ভালো করে শুনতে হবে, যে এখানে আমরা কি নিয়ে আলোচনা করতেছি আজকে, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। তো সর্বপ্রথম কথা হলো যে আমাকে জানতে হবে এই অধ্যায় সম্পর্কে, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন কি। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, সর্বপ্রথম কথা হলো এখানে 2 ধরনের লেনদেন অন্তর্ভুক্ত রয়েছে, একটি হলো মূলধন জাতীয় লেনদেন, একটি হলো মুনাফা জাতীয় লেনদেন। তাহলে এটাকে আমরা ভাগ করে আগে মূলধন জাতীয় লেনদেন ও মুনাফা জাতীয় লেনদেন। তার আগে একটা কথা আছে আমাদের হিসাবের শ্রেণী বিভাগ, হিসাবের শ্রেণী, হিসাবের শ্রেণী। হিসাবের শ্রেণীকে আমাদেরকে 4টি ভাগে ভাগ করা যায়। কয়টি ভাগে ভাগ করা যায়? 4টি ভাগে ভাগ করা যায়। সম্পদ, আয়, ব্যয়, দায়। সম্পদ, আয়, ব্যয়, দায়। সম্পদ, আয়, ব্যয়, দায়। তাহলে আমাদের আমরা কি বললাম কিছুক্ষণ আগে, আমাদের মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনকে আমরা 2টি ভাগে ভাগ করব। একটি হলো কি মূলধন জাতীয় লেনদেন, একটি হলো মুনাফা জাতীয় লেনদেন। তাহলে কি মূলধন জাতীয় লেনদেন, তাহলে আমাদের জিনিসটা আয়ত্ত করা খুবই সহজ। মূলধন জাতীয় লেনদেন, মূলধন জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেনটা কাকে বলে? যে লেনদেনটা অনিয়মিত ঘটে। অনিয়মিত মানে খুবই সচরাচর সবসময় ঘটে না, অনিয়মিত, ক্ষণে ক্ষণে ঘটে, ক্ষণে ক্ষণে ঘটে, খুবই কম ঘটে, যাহার ফল দীর্ঘস্থায়ী, তাহাকে মূলধন জাতীয় লেনদেন বলে। মুনাফা জাতীয় লেনদেন কাকে বলে? যে সকল লেনদেন প্রতিনিয়ত ঘটে, যার ফল প্রতিনিয়তই পাওয়া যায়, তাকে কি বলা হয়? মুনাফা জাতীয় লেনদেন বলে। তার চেয়ে একটি বড় কথা হলো কি, মূলধন জাতীয় লেনদেনের মধ্যে সম্পদ, মূলধন জাতীয় লেনদেন সম্পদ এবং দায় নিয়ে সংগঠিত হয়, আর মুনাফা জাতীয় লেনদেন ব্যয় এবং আয় নিয়ে সংগঠিত হয়। তাহলে আমাদের কথা মনে রাখবা, মূলধন জাতীয় লেনদেনের মধ্যে সম্পদ এবং দায়, এখানে কোনো প্রকার আয় এবং ব্যয় আসবে না। প্রথমে আয় এবং ব্যয় আসলে ওটা আউট, এবং মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে ব্যয় এবং আয় আসবে। এখানে সম্পদ এবং যদি দায় আসে তাহলে এটাকে আমরা আউট করে দেব। তাহলে মূলধন জাতীয় লেনদেন কি নিয়ে হয়? সম্পদ এবং দায় নিয়ে হয়। মুনাফা জাতীয় লেনদেন কি নিয়ে হয়? ব্যয় এবং আয় নিয়ে হয়। কি তোমরা কি বুঝতে পারছো সবাই? সুন্দর করে এই জিনিসগুলো মনে রাখবা। এবং আমি বারবার বলছি, আমাদের যে লেকচারটা আছে এটাই ভালো করে শুনবা, তাহলে এটা খুব ভালো করে আমরা কি করতে পারবো? আয়ত্ত করতে পারবো। তাহলে মূলধন জাতীয় লেনদেন কি নিয়ে হয়? সম্পদ এবং দায় নিয়ে সংগঠিত হয়। এবং মুনাফা জাতীয় লেনদেন কি নিয়ে সংগঠিত হয়? ব্যয় এবং আয় নিয়ে সংগঠিত হয়। তাহলে এই 2টা লেনদেনের মধ্যে মূলধন জাতীয় লেনদেনের মধ্যে ব্যয় এবং আয় আসতে পারবে না, এবং মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে সম্পদ এবং দায় আসতে পারবে না। এখন আমরা যাই মূলধন জাতীয় লেনদেন কত প্রকার। মূলধন জাতীয় লেনদেন কত প্রকার? মূলধন জাতীয় লেনদেন মূলত 3 প্রকার। মূলধন জাতীয় লেনদেন, মূলধন জাতীয় লেনদেন 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার মধ্যে প্রথমটা কি? মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি সংজ্ঞাটা আপনাদের মুখে বলি, যে সকল প্রাপ্তি কারবারে বারবার ঘটে না, যে সকল প্রাপ্তি কারবারে বারবার ঘটে না, যাহা একবার ঘটিলে তাহার ফল দীর্ঘদিন ধরে ভোগ করা যায়, তাহাকে মূলধন জাতীয় প্রাপ্তি বলে।
যে সকল প্রাপ্তি মানে কি, প্রাপ্তি মানে পাওয়া, প্রাপ্তি মানে পাওয়া, প্রাপ্তি মানে কিন্তু যাওয়া নয়, প্রাপ্তি মানে পাওয়া। তাহলে যে সকল প্রাপ্তি কারবারে বারবার ঘটে না, যাহা একবার ঘটিলে তাহার ফল দীর্ঘদিন ধরে ভোগ করা যায়, তাহাকে কি বলা হয়? মূলধন জাতীয় প্রাপ্তি বলা হয়। তাহলে কি বললাম? যে সকল প্রাপ্তি কারবারে বারবার ঘটে না, আমি তোমাদের বাড়িতে বারবার যাই না, প্রয়োজনে যাই, সেরকম আমাদের যে সকল প্রাপ্তি কারবারে বারবার ঘটবে না, যাহা একবার ঘটিলে তাহার ফল দীর্ঘদিন ধরে ভোগ করা যায়, তাহাকে কি বলা হয়? মূলধন জাতীয় প্রাপ্তি বলা হয়। এর উদাহরণটা কি? ব্যবসায় মূলধন বিনিয়োগ, ব্যবসায় মূলধন বিনিয়োগ, ব্যবসায় মূলধন বিনিয়োগ। স্থায়ী সম্পত্তি বিক্রয়কৃত অর্থ, স্থায়ী সম্পত্তি বিক্রয়কৃত অর্থ, বিক্রয়কৃত অর্থ। ব্যাংক হতে গৃহীত ঋণ, ব্যাংক হতে গৃহীত ঋণ। বিশেষ দ্রষ্টব্য, এই তিনটি ছাড়া আর কোনো মূলধন প্রাপ্তি নেই। তাহলে কি ব্যবসায় মূলধন বিনিয়োগ, এটা কি বারবার ঘটে? ঘটে না। আজকে ব্যবসা ভালো চলতেছে, আমি আরো কিছু টাকা ইনভেস্ট করলাম, বা ব্যবসা খারাপ চলতেছে, আমাকে ব্যবসা আবার ইনভেস্ট করতে হবে, কোন কারণে খারাপ যাইতেই পারে, তাহলে মূলধন আমরা বারবার আনি না। স্থায়ী সম্পত্তি বারবার বিক্রি করে ব্যবসা টাকা আনি না, আমরা প্রয়োজন আনি। ব্যাংক হতে বারবার আমরা ঋণ গ্রহণ করি না। কিন্তু এই দেখো একটা জিনিস, দেখো তিনটা জিনিস যাহা একবার ঘটিলে তাহার ফল দীর্ঘদিন ধরে ভোগ করা যায়, তাহাকে কি বলা হয়? মূলধন জাতীয় প্রাপ্তি বলা হয়। এবার আমরা যাব হলো মূলধন জাতীয় আয়। 2 নম্বর, মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় আয় কাকে বলে? কোন স্থায়ী সম্পত্তি বিক্রয় করে, কোন স্থায়ী সম্পত্তি বিক্রয় করে যে আয় হয়, তাকে কি বলা হয়? কোন স্থায়ী সম্পত্তি বিক্রয় করে যে আয়টি হয়, তাকে বলা হয় মূলধন জাতীয় আয়। কোন স্থায়ী সম্পত্তি কিন্তু অন্য কিছু নয়, কোন পণ্যদ্রব্য ক্রয় করে বিক্রি করলাম, বেশি দামে বিক্রি করলাম, আয় হলো, সেটা নয়। কোন স্থায়ী সম্পত্তি বিক্রয় করে যে পরিমাণ আয় হয়, তাকে কি বলা হয়? মূলধন জাতীয় আয় বলে। তবে ব্যবসায় কিন্তু আমাদের যে স্থায়ী সম্পত্তিগুলো আমরা ক্রয় করি, এগুলো সচরাচর বিক্রি করলে আয় হয় না, কিন্তু আমাদের আছে কি এখানে মূলধন জাতীয় আয় আছে। এটা ক্ষতিও থাকতে পারে, কি দেখতে পারে? ক্ষতিও থাকতে পারে। কিন্তু আয়ের ক্ষেত্রে বলতেছি, কোন স্থায়ী সম্পত্তি বিক্রি করে যে পরিমাণ আয় হয়, তাকে কি বলা হয়? মূলধন জাতীয় আয় বলা হয়। মনে করি একটি মেশিন আমরা ক্রয় করলাম 2 লক্ষ টাকা দিয়ে, মেশিনটি 2.5 লক্ষ টাকা বিক্রি করলাম, তাহলে কত হলো? এখানে 50,000 টাকা কি হলো? আয় হলো। এটা হলো কি মূলধন জাতীয় আয়। এটা কি হবে? দেখো তো, শুনো তো, একটি পণ্য ক্রয় করা হয়েছিল 2 লক্ষ টাকা, যাহা বিক্রয় করা হলো 2.5 লক্ষ টাকা, এটা কি মূলধন জাতীয় আয় হবে? না, এটা আয় হবে না। কারণ এটা 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 হলো কি আমাদের মানে প্রত্যেক দৈনন্দিন জীবনে আমাদের ঘটে, এটা হবে না। আমাদের স্থায়ী সম্পত্তি বিক্রি করে আয় হতে হবে, তাইলে কি আয় হবে। এবং মূলধন জাতীয় ক্ষতিটা কি? মূলধন জাতীয় ক্ষতিটা হলো কোন স্থায়ী সম্পত্তি বিক্রি করে যে পরিমাণ টাকা আমাদের কি হবে, আমরা লস করব। বা একটা মেশিন আমরা 2 লক্ষ টাকা দিয়ে ক্রয় করছি, তাহা 1 বছর ব্যবহার করার কারণে 20,000 টাকা আমরা অবশ্যই যাচ্ছে, তাহলে মেশিনটা তাহলে আমরা 1,80,000 টাকা, কিন্তু সেটা বিক্রি করলাম 1.5 লক্ষ টাকা, 30,000 টাকা আমাদের কি হলো? ক্ষতি হলো। এটাই হলো মূলধন জাতীয় ক্ষতি। ওকে, বুঝতে পারছো? 3 নম্বরটা হলো মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়। আমার কথাগুলো ভালো করে শুনবা, কথাগুলো ভালো করে শুনলেই তোমরা এই অধ্যায়টা ক্লিয়ার করতে পারো। মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে কি আছে? কোন স্থায়ী সম্পত্তি অর্জন করতে, আমরা ক্রয় বললাম না কেন? আমরা ক্রয় বলবো না, আমরা কোন স্থায়ী সম্পত্তি অর্জন করতে, কারণ স্থায়ী সম্পত্তির মধ্যে সুনাম আছে, সুনামটার জন্য আমাদের অনেক টাকা ব্যয় হয়, কিন্তু সুনামটা আমাদের ক্রয় করা যায় না। আমার লক্ষ কোটি টাকা থাকতে পারে, আমি সুনাম ক্রয় করতে পারবো না। সুনাম কি করতে হয়? অর্জন করতে হয়। একজন মনে করো ভার্সিটিতে পড়া ছেলে বা খুব ভালো পজিশনে পড়া ছেলে যে ভালো শিক্ষক হবে তা নয়। একজন যে ছেলেটা কোনো কিছু জানে না, শুধু সাধারণ লেখাপড়া জানে, ইন্টার পাস করে শুধু তার দক্ষতার মাধ্যমে বা তার প্র্যাকটিসের মাধ্যমে সে ইন্টারে প্রাইভেট পড়াইতেছে, করতেছে, তার কিন্তু কি নেই? অনার্স বা মাস্টার্স দক্ষতা নেই, কিন্তু তার সুনামের জন্য বা তার ভালো দক্ষতার জন্য সে পড়াইতে পাইতেছে। এইটাই হলো কি সুনাম। সেরকম আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে অনেক সুনাম আছে, সেটা অর্জন করতে অনেক অর্থের কি হয়? প্রয়োজন হয়, কিন্তু সুনামটা ক্রয় করা যায় না। এই জন্য আমরা এই সংখ্যাটাকে এইভাবে বলতে পারি, কোন স্থায়ী সম্পত্তি অর্জন করতে যে মূল্য ব্যয় হয়, তাহাকে কি বলা হয়? মূলধন জাতীয় ব্যয় বলা হয়। যেমন আসবাবপত্র ক্রয়, দালানকোঠা ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, কম্পিউটার ক্রয়, সুনামের মূল্য ইত্যাদি, এই জাতীয়, এটা কি বলে? মূলধন জাতীয় ব্যয়। তাহলে আমরা যাবো মুনাফা জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন।
এটাও তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। প্রথমটা মুনাফা জাতীয় প্রাপ্তি। মুনাফা জাতীয় প্রাপ্তি যে সকল প্রাপ্তি কারবারে বারবার ঘটে, যে সকল প্রাপ্তি এর আগে বলছিলাম যে মুনাফা জাতীয় প্রাপ্তি যে সকল প্রাপ্তি কারবারে বারবার ঘটে না, এটা কি যে সকল প্রাপ্তি কারবারে বারবার ঘটে যাহা দিয়ে কারবারের দৈনন্দিন খরচ মেটানো হয় তাহাকে মূলধন জাতীয় প্রাপ্তি বলে। যেমন বেতন প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, এগুলো কি হলো মূলধন জাতীয় মুনাফা জাতীয় প্রাপ্তি। বিক্রয় এগুলো কি মুনাফা জাতীয় প্রাপ্তি। যে সকল প্রাপ্তি কারবারে বারবার ঘটে তাহাকে মুনাফা জাতীয় প্রাপ্তি বলে। এটা গেল কি মুনাফা জাতীয় প্রাপ্তি। তাহলে মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় আয় এটা 2 নম্বর। একটা কথা আছে যে মুনাফা জাতীয় প্রাপ্তিকেই মুনাফা জাতীয় আয় বলে, তাহলে আমরা দুটাকে একসঙ্গে করলাম না কেন? একটু পার্থক্য আছে। মুনাফা জাতীয় প্রাপ্তিকেই মুনাফা জাতীয় আয় বলে, তবে মুনাফা জাতীয় আয়ের মধ্যে কোনো প্রকার অগ্রিম এবং বকেয়া থাকা যাবে না। আজকে আমার আয় ঘটলো, আজকে আমার ব্যবসায় 3 লক্ষ টাকা আয় ঘটলো, কিন্তু তার মধ্যে গত বছরের 1 লক্ষ টাকা করোনাকালীন সময়ে কোন ব্যবসায়ী 1 লক্ষ টাকা আমাকে দেয়নি, সেটা এই বছর দিল, সেটা কি আমার এই বছর আয় হবে? আয় হলো কি এই বছরে আমার কত টাকা আমি আয় করছি, সেখানে যদি আমি কারো কাছে 1 লক্ষ টাকা পাই সেটাও আমি ধরবো এই বছর আয়ের মধ্যে। কিন্তু যদি আমি মানে অগ্রিম এবং বকেয়া পাই সেটাকে বাদ দিয়ে বাকিটুকু কি ধরবো? আমি মুনাফা জাতীয় আয় বলবো। তবে যদি সেখানে অগ্রিম যে না থাকে সেটাকে মুনাফা জাতীয় প্রাপ্তি বলা যাবে, সেটাকে মুনাফা জাতীয় আয় বলা যাবে। যেমন ধরি আমি বাট্টা প্রাপ্তি, বাট্টা নয় কমিশন ধরি, কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি 5000 টাকা। এখানে কোনো অগ্রিম নেই, বকেয়া নেই, তাহলে এটাকে কি বলবো আমরা? এটাই হলো মুনাফা জাতীয় আয়, এটা হলো কি মুনাফা জাতীয় মুনাফা জাতীয় প্রাপ্তি, এটা হলো মুনাফা জাতীয় আয়। যদি এইখানে বলি যে আমরা অঙ্কটা হলো 2021 সালে, যদি আমরা বলি 1000 টাকা 2020 সালে, 2020 সালে যে টাকা লেখার জায়গাটা নেই, এই টাকার চিহ্নটা দিয়ে দিলাম। তাহলে কি 1000 টাকা গত বছরে আমরা পাইছি আমরা, তাহলে আমাদের এই ক্ষেত্রে কি হবে? 5000 টাকা থেকে 1000 টাকা বিয়োগ করলে 4000 টাকা হবে কি মুনাফা জাতীয় আয়, আর 5000 টাকা হবে কি প্রাপ্তি। 5000 টাকা কি হবে? প্রাপ্তি, আর এটা হবে কি আয়। তাহলে আমরা এটা বুঝতে পারছি। এবং শেষ ধাপটা হলো কি আমাদের মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় কি ব্যয়। 3 নম্বরটা হবে আমাদের মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমার কথা আছে একটা, মুনাফা জাতীয় ব্যয় কি? আমাদের দৈনন্দিন ব্যবসা প্রতিষ্ঠানে দৈনন্দিন যে সকল ব্যয়গুলো সংগঠিত হয় সেগুলো হলো কি মুনাফা জাতীয় ব্যয়। তবে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে কোনো প্রকার অগ্রিম এবং বকেয়া থাকা যাবে না। আমি ব্যয় করলাম, আজকে কোনো কর্মচারীকে অগ্রিম বেতন দিলাম, আজ এই মাসের বেতন সহ অগ্রিম বেতন দিলাম 20000 টাকা, তার বেতন মাসিক বেতন, তার বেতন হলো 20000 টাকা মাসিক বেতন। এই ক্ষেত্রে আমি তাকে 40000 টাকা দিলাম, তো ওইটাকে আমরা 40000 টাকা ব্যয় ধরবো না, আমরা 20000 টাকা ব্যয় ধরবো। বা কোন কর্মচারী আমার কাছে গত মাসে 10,000 টাকা পায়, এই মাসে আমরা 30000 টাকা দিলাম, এই ক্ষেত্রে আমরা কি করবো না? 30000 টাকাকে ব্যয় ধরবো না। আমাদের বর্তমান তার বেতন 20000 টাকা, তাকে 20000 টাকাই ধরবো তার ব্যয়। তার ব্যয় কত টাকা? 20000 টাকা। অতএব মুনাফা জাতীয় ব্যয় কি? যে সকল ব্যয় কারবার প্রতিনিয়ত ঘটে তাকে মুনাফা জাতীয় ব্যয় বলে। তবে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে কোনো প্রকার অগ্রিম এবং বকেয়া অন্তর্ভুক্ত থাকা যাবে না। ওকে, তোমরা বুঝতে পারছো? আর আরেকটা ব্যয় একটু মানে এই ব্যয়ের মধ্যে থেকে আরেকটাকে অন্যভাবে শ্রেণীবিভাগ করা যায়। একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত কথাটার অর্থ কি? এর বিলম্বিত মানে দেরি হয়ে গেছে বা যাবে। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় যে ব্যয়ের ফল বর্তমানে না পেয়ে আগামী কোনদিন পাওয়া যাবে, যে ব্যয়ের ফল বর্তমানে না পেয়ে আগামী কোনদিন পাওয়া যাবে তাকে কি বলা হবে? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। কি বললাম? যে ব্যয়ের ফল বর্তমানে না পেয়ে আগামী কোনদিন পাওয়া যাবে। যেমন বিজ্ঞাপন ব্যয়। আচ্ছা, কারিনা কাপুরকে বা ঐশ্বরিয়াকে দিয়ে একটা আমরা লাক্সের বিজ্ঞাপন করলাম, কালকে থেকে কি হবে? লাক্স সাবানটা প্রচুর পরিমাণে বিক্রি হবে। আমাদের দেশে মানে আইকন কে আছে, সাকিব আল হাসান, মাশরাফি মুর্তজা, এদেরকে দিয়ে আমরা কি করি? কোনো যদি অ্যাড করি তাহলে কি হবে? আগামী দিন থেকে ওর বিক্রয়টা কি, ওই পণ্যের বিক্রয়টা কি বেড়ে যাবে। যেমন আমরা একটা জিনিস জানি যে বিরাট কোহলি এমআরএফ টায়ার কি করে অ্যাড করে,
এর জন্য তাকে 3 বছরের জন্য 200 কোটি টাকা চুক্তি করা হয়েছে। কেন? বিরাট কোহলিকে ইন্ডিয়ার জনগণরা খুবই পছন্দ করে। আগে যেটা সচিনকে করতো, ওদেরকে দেওয়ার মাধ্যমে কি হইতেছে, আমাদের প্রচুর পরিমাণে বিক্রি বাড়তেছে। আমরা কি তাদেরকে এমনি টাকা দিতেছি? 200 কোটি টাকা থেকে দিতেছি, কিন্তু আমাদের এরকম 2000 কোটি টাকা তাদের মাধ্যমে ইনকাম করতেছি। তাহলে বিজ্ঞাপন যাহা আজকে ব্যয় করলে এর ফল আজকে পাওয়া যাবে না। গবেষণা ব্যয়, খুব সহজ কথায় বলতে পারি আমরা যে করোনা যে টিকা যদি কোনো কোম্পানি আবিষ্কার করে, আমরা যেটা দিতেছি বর্তমানে এটাকে টিকা বলা যাবে না। এটা শুধু রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য যে জিনিসটা বের করছে, এটাও একটা গবেষণার ফলে বের হয়েছে। কিন্তু যদি কোনো কোম্পানি একটা দীর্ঘমেয়াদী একটা টিকা বের করতে পারে, তাহলে তার গবেষণার ফলটা কি হবে পরবর্তীতে পাওয়া যাবে। আর একটা কি ব্যবসায়, যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসায় স্থানান্তর করলে, আমরা কোনো এক জায়গায় ব্যবসা শুরু করলাম এবং ভালো করার জন্য কোনো এক জায়গায় আমরা ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে গেলাম, তাহলে ব্যবসায় স্থানান্তর ব্যয়টা কি বিলম্বিত মুনাফাজনিত ব্যয়। তাহলে মনে রাখতে হবে এই তিনটাই, বিজ্ঞাপন ব্যয়, গবেষণা ব্যয় এবং ব্যবসায় স্থানান্তর ব্যয়, এই তিনটাই হলো কি বিলম্বিত মুনাফাজনিত ব্যয়, যাহার ফল বর্তমানে না পেয়ে আগামী কোনো দিন পাওয়া যাবে। আর আছে কি মূলধনায়িত ব্যয়, মূলধনায়িত ব্যয়। মূলধনায়িত ব্যয় কি? কোনো স্থায়ী সম্পত্তি ব্যবহার উপযোগী করে গড়ে তোলার জন্য যে ব্যয় হয়। কোনো একটা, আমার ব্যবসা প্রতিষ্ঠানে কোনো একটা পুরাতন গাড়ি কিনলাম, মনে করো যে আমার একটা কোনো একটা বেকারি আছে, বড় ধরনের একটা বেকারি আছে, যেমন বনফুল। এখানে যদি আমি 10টা মোটরসাইকেল, পুরাতন মোটরসাইকেল নিয়ে যদি মোটরসাইকেল যদি ঠিক করে চালাই, তাহলে কি হবে, আমাদের অনেক কিছু সাশ্রয় হবে। তাহলে আমাদের নিজের জন্য তো আমরা অনেক দামি দামি জিনিস কিনি, কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে চালানোর জন্য অত আমরা কি করি না, ব্যয়টা করি না। আমরা মোটামুটি চালা যায় এবং ভালোভাবে চালা যায় এইভাবে ব্যবস্থা করি। তাহলে কোনো প্রতিষ্ঠানে 10টা গাড়ি আমরা কিনে আমরা কি বললাম, সেটা মেরামত করলাম। মেরামত করার জন্য যে ব্যয়টা হয় সেটাকে বলা হয় মূলধনায়িত ব্যয়। আশা রাখি সেক্ষেত্রে তোমরা সবাই বুঝতে পারছো। শুধু এসএসসি 22 নয়, এটা এসএসসি 23 সালের জন্য তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং সবার জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা এই অধ্যায়টি ভালোভাবে, কথাগুলো ভালোভাবে শুনবা এবং দেখবা। আগামী দিনে আমরা এই অঙ্কগুলো করব এবং বুঝে আরো ভালোভাবে বুঝাই দেবো। আজকে যেটা বললাম, খুব মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনবা, তাহলে এই অধ্যায়টা আমাদের কমপ্লিট করা যাবে। তো তোমরা সবাই ভালো থাকো। তো তার চেয়ে একটা বড় কথা কি, একটা অনলাইন ক্লাস একটা স্কুলের জন্য কখনোই নয়, সবার জন্যই। সবাই এই অনলাইন ক্লাসটা দেখবা এবং এই অধ্যায়টা ভালোভাবে আয়ত্ত করবা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে। ঠিক আছে।